প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে সবাই জানতে পেরেছ যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদেরকে তাদের শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত রাখতে কিছু অ্যাসাইনমেন্ট প্রণয়ন করেছে। সেই অ্যাসাইনমেন্টের আলোকে তোমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের বিভিন্ন অ্যাসাইনমেন্টগুলো প্রেরণ করা হয়েছে এবং অলরেডি তোমরা সেই অ্যাসাইনমেন্টের কাজগুলো সবাই শুরু করে দিয়েছো। তারপরেও আমি আসলে তোমাদের সাথে যে কথাগুলো আমি বলতে এসেছি সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট কথাটা শোনার পর তোমাদের সকলের ভিতরে একটা ভীতি কাজ করছে যে অ্যাসাইনমেন্টটা কী, অ্যাসাইনমেন্টে কীভাবে লিখতে হবে, অ্যাসাইনমেন্ট বলতে আসলে কি মানে কীভাবে সেই জিনিসগুলোকে উপস্থাপন করতে হবে, এরকম একটা ভীতি তোমাদের ভিতরে কাজ করছে। এখানে ভয় বা ভীত হওয়ার কিছুই নেই। এখানে আসলে মূলত যে কাজটি মানে পাওয়ার জন্য তোমাদের কাছ থেকে ওরা এই কাজ মানে উদ্যোগটা নিয়েছে, সেটির মূল কাজটি হচ্ছে যে তোমরা যে শিখন ফল অর্জন করেছ এই বিগত কোভিড-19 পরিস্থিতিতে স্কুল কলেজ বন্ধ ছিল, এমত অবস্থায় সবাই বিভিন্ন ওয়েতে বিশেষ করে অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা চালু রেখেছে এবং সেই পরিপ্রেক্ষিতে তোমরা কতটুকু শিখন ফল অর্জন করেছো সেটাকে একটু দেখার জন্য এবং সেটি যেন পরবর্তী ক্লাসে তোমাদের জন্য কোনো ফলপ্রসূ হয় সেটার ক্ষেত্রে এই ধরনের অ্যাসাইনমেন্টটা তৈরি করা হয়েছে। যাই হোক, ইতিমধ্যে তোমরা আমার পেজে প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে অ্যাসাইনমেন্টগুলো পেয়ে গেছো। আমি আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে দিয়েছে সেই অ্যাসাইনমেন্টের দ্বিতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্টের ভিতরে যে বিজ্ঞান ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান বিষয়ে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সে প্রশ্নগুলোকে তোমরা কিভাবে উত্তরগুলো সাজালে তোমরা মোটামুটি একটা ভালো মার্কস পেতে পারো। ভালো মার্কস বলতে আসলে এখানে তোমাদেরকে গ্রেডিং সিস্টেমে জিনিসটা মূল্যায়ন করা হবে। সেখানে উত্তম, অতি উত্তম, সাধারণ এভাবে কিন্তু তোমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে। এর ভিতরে সব মানে মোটামুটি তোমরা এর সম্পর্কে ধারণা পেয়ে গেছো। আমি আজকে তোমাদের বিজ্ঞান বিশেষ করে ষষ্ঠ থেকে নবম পর্যন্ত সেই অ্যাসাইনমেন্টের বিজ্ঞান বিষয়ে প্রশ্নোত্তরগুলো নিয়ে একটু আলোচনা করব। তারপরেও তোমাদেরকে একটা কথা বলে রাখছি যে এখানে উল্লেখ্য যে তোমাদেরকে একটি কথা বলা হয়েছে যে এখানে কোনো ধরনের কপি করা যাবে না। সেখানে যে বিষয়গুলোর প্রতি বিশেষভাবে নজর দিতে বলেছে সেখানে তোমরা যেন স্বহস্তে অ্যাসাইনমেন্টগুলো লিখো এবং প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের উত্তরগুলো যেন প্রশ্নের উত্তরগুলো যেন তোমাদের মানে সংলগ্নতার পাঠ্যপুস্তকের অন্তর্গত হতে হয়, সেভাবে তোমাদেরকে লিখতে হবে। যার কারণে আমি তোমাদেরকে পুরো প্রশ্নের উত্তরগুলো হুবহু দিব না, শুধু একটু ধারাবাহিকভাবে জাস্ট একটু মানে জিনিসটা ব্যাখ্যা করে দিচ্ছি যে উত্তরগুলো কীভাবে সাজালে তোমরা একটু ভালো করে লিখতে পারবে। প্রথমে আমি আসি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানে প্রথমে যেটা হচ্ছে, আমরা জানি যেহেতু আমরা ষষ্ঠ থেকে মানে কী বলে এটা উপরের ক্লাসে প্রাইমারি থেকে হাই সেকশানে উঠে যাই, সেক্ষেত্রে আমাদের পাঠ্যসূচির আওতায় একটু ভিন্নতা এসছে। সেখানে আমরা কিছু সৃজনশীল প্রশ্ন লিখি, সেখানে ক খ গ ঘ 4টা প্রশ্ন উত্তর করে তার ভিতরে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চ দক্ষতামূলক প্রশ্ন উত্তরগুলো আনসার করতে হয়। জ্ঞানমূলক বলতে সাধারণত তোমরা কি বুঝো, যে পাঠ্যপুস্তকে সংশ্লিষ্ট থাকে তাই জ্ঞানমূলক। আর খটা অনুধাবনমূলক, সেটা হচ্ছে যা আমরা বুঝতে পেরেছি সে পাঠ্যপুস্তক সংশ্লিষ্ট কোনো টপিকস যদি দেওয়া থাকে সেটাকে মানে অনুধাবন, তুমি সেই জিনিসটি কী বুঝতে পেরেছো সে সম্পর্কিত উত্তরটা হচ্ছে অনুধাবন। আর ঘ নাম্বার সাধারণত আমরা বলে থাকি উদ্দীপক ভিত্তিক প্রশ্ন উত্তর, যেটা তোমার উদ্দীপকে যে প্রশ্ন মানে জিনিসটা দেওয়া থাকে সেটির উপরে তোমাকে অবশ্যই প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্নটা মানে আনসার করতে হয়। তো ষষ্ঠ শ্রেণীর জন্য অবশ্যই এটা একটু নতুন মানে ভিন্ন বা নতুন জিনিস বলতে পারো, তাই সেই ক্ষেত্রে কিন্তু আমি আসলে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানটা নিয়ে একটু আলোচনা করছি। আমাদের এখানে প্রথম প্রশ্নটা দিয়েছে অ্যাসাইনমেন্টের ক্রম, অধ্যায় এবং বিষয়বস্তু শিরোনাম। আমি এখানে আরেকটু কথা উল্লেখ করছি যে অ্যাসাইনমেন্টের শিরোনাম
অবশ্যই তোমরা খাতায় উল্লেখ করবে। অ্যাসাইনমেন্টের শিরোনামটি মাস্ট বি নেসেসারি। সেই অ্যাসাইনমেন্টের শিরোনামে সাধারণত যেটা লিখবে সেটা হচ্ছে 1 নং অ্যাসাইনমেন্ট। এটা যদিও এটা আমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট, তারপরেও কিন্তু বিজ্ঞানটা অ্যাসাইনমেন্টের ভিত্তিতে 1 নম্বর। সে কারণে এখানে অ্যাসাইনমেন্টের ক্রম 1 নং লিখবে বিজ্ঞান বিষয় দিয়ে। প্রশ্নটা দিয়েছে প্রথম অধ্যায় থেকে, এবং বিজ্ঞান কি, উদ্ভিদে বেঁচে থাকার জন্য পানির দরকার কিনা, তার পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো কি কি হবে। তারপরে দিয়েছে 3 নাম্বার, একটি বাক্সের তোমার একটি বইয়ের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার এবং উচ্চতা 1 সেন্টিমিটার, এরূপ 50টি বইয়ের আয়তন কত। 4 নাম্বার দিয়েছে আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা ও মাশরুম কোন রাজ্যের অন্তর্গত, এদের বৈশিষ্ট্য লিখো। তারপরে 5 নাম্বার এসছে সাইকাস, সুপারি গাছ, তারপরে মস, কাঁঠাল গাছ, সরিষা, এগুলোর বৈশিষ্ট্য উল্লেখ করবে। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, তোমাদের ডান পাশে যে মূল্যায়ন নির্দেশক দেওয়া আছে, সেই মূল্যায়ন নির্দেশকে কিন্তু তোমাদের জিনিসটা বলে দিয়েছে যে আসলে এই প্রশ্নের উত্তরগুলো লেখার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নির্ভুল তথ্য ও যুক্তিসম্মত ব্যাখ্যা প্রদান করতে হবে। প্রশ্নের যে চাহিদা সে অনুসারে যেমন উত্তর দিতে হবে, এবং যে অনুধাবন ক্ষমতা সেটি ব্যাখ্যা থাকতে হবে, এবং যে বিষয়বস্তুর আলোকে আমরা প্রশ্নটার উত্তর দিব তার গভীরতা থাকতে হবে, এবং সেটা কোথায় প্রয়োগ করছে সে প্রয়োগের ক্ষমতাও দেখতে হবে। যাই হোক, প্রথম প্রশ্নটা একটু আলোচনা করছি। প্রথম প্রশ্নটা ছিল যে আমাদের বিজ্ঞান কি। যেহেতু এটা জ্ঞানমূলক প্রশ্ন, অবশ্যই সে উত্তরটা আমাকে জ্ঞানমূলকে দিতে হবে। বিজ্ঞান কি? বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষণ দ্বারা সমর্থিত এবং বিজ্ঞানসম্মত একটি দৃষ্টিভঙ্গি। আমি জাস্ট তোমাদেরকে একটি প্রাইমারি ধারণা দিচ্ছি। এইটির আলোকে কিন্তু তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরগুলোকে সাজাবে। আমি চাইলে তোমাদেরকে সম্পূর্ণ উত্তরগুলো লিখে দিতে পারতাম, কিন্তু যেহেতু তোমাদের শিক্ষণফলটাকে যাচাই করার জন্য আমাদের এই মহতী উদ্যোগ, সেক্ষেত্রে আমি তোমাদেরকে সঠিকভাবে উত্তরগুলো দিতে পারছি না, কারণ আমি শুধু একটু হিন্টস দিয়েছি। সেই হিন্টসের আলোকে কিন্তু তোমরা উত্তরগুলো নিজের সৃজনশীলতা দিয়ে সেগুলো লেখার চেষ্টা করবে। এরপরে 2 নম্বর প্রশ্নটা ছিল উদ্ভিদে বেঁচে থাকার জন্য পানির দরকার কিনা, তা পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো কি কি হবে। একটু হিন্টস দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের পাঠ্যপুস্তকে যে অধ্যায়টি আছে পরীক্ষণ, সেখানে 2 এবং 3 পাঠ থেকে উত্তরটা পাবে। এখানে উল্লেখ্য যে একটা পরীক্ষণ দিয়েছে, সেখানে পর্যবেক্ষণ কীভাবে বিভিন্ন ধাপে ধাপে সেটি ব্যাখ্যা করা আছে, সেখান থেকে তোমরা উত্তরটি সাজাবে। তোমার একটি বইয়ের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার। এটি যেহেতু একটি প্রয়োগমূলক প্রশ্ন, একটা গাণিতিক সমস্যা, আমি সূত্রটা একটু দিয়েছি, সেই সূত্রের মধ্যে বসিয়ে তোমরা অঙ্কটা সমাধান করতে পারবে। আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা ও মাশরুম কোন রাজ্যের অন্তর্গত, এদের বৈশিষ্ট্য লিখো। এটি 2য় অধ্যায়ের প্রশ্ন। 2য় অধ্যায়টা হচ্ছে আমাদের জীবজগৎ। সেই জীবজগতের পার্ট 2 থেকে প্রশ্নটা এসছে, সেখান থেকে তোমরা এদের বৈশিষ্ট্যগুলো অবশ্যই উল্লেখ করবে। তারপরে আসছে পরবর্তী প্রশ্নে সাইকাস, সুপারি গাছ, মস, কাঁঠাল গাছ, সরিষা, এদের বৈশিষ্ট্যগুলো লিখবে। অবশ্যই বৈশিষ্ট্যগুলো তোমাদের পার্ট 4 এবং 7-এর মধ্যে আছে। 4 থেকে 7-এর ভিতরে যে বৈশিষ্ট্যগুলো পাবে তোমরা, সেখান থেকে তার উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। আশা করি তোমরা 6ষ্ঠ শ্রেণীর বিজ্ঞানটা বুঝতে পেরেছ কীভাবে লিখতে হবে। এরপরে আসা যাক 7ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 7ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি বিজ্ঞানটা আলোচনা করছি। তাদের যে জিনিসটা নিয়ে প্রথমে এসছে, ওদের প্রথম অধ্যায়, সেটা হচ্ছে নিম্ন শ্রেণীর জীব, ভাইরাস ও ব্যাকটেরিয়া, অ্যান্টামিবা। প্রথম অধ্যায় থেকে প্রশ্নগুলো এসছে। এদের ক্ষেত্রেও আমি একই কথা বলবো, তোমাদের যে প্রশ্ন উত্তরগুলো লিখবে অবশ্যই তোমাদের উত্তরে কিন্তু যুক্তিসঙ্গত থাকতে হবে। যেমন আমি এখানে ওরা যে প্রশ্নটা দিয়েছে বলে দিচ্ছি। একটা উদ্দীপক দিয়েছে, পৃথিবীতে অসংখ্য ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও অ্যান্টামিবা আছে। এদের সবার গঠন ও বৈশিষ্ট্য একরকম নয়। এদের মধ্যে প্রকৃতিতে কিছু ভাইরাস ও ব্যাকটেরিয়া মানুষের উপকার ও অপকার করে থাকে। এটা হচ্ছে উদ্দীপক।
এবং এই উদ্দীপকের উপর ভিত্তি করে ক খ গ ঘ 4টি প্রশ্ন দিয়েছে এবং কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে, যেটা তোমরা খাতায় লিখবে। ক নাম্বারটা সাধারণত বলেছে যে জ্ঞানমূলক, খটা অনুধাবন, গটা প্রয়োগমূলক এবং ঘটা দক্ষতামূলক প্রশ্ন উত্তর। সেক্ষেত্রে কটা অবশ্যই তোমাদের কী হবে, সংজ্ঞা হিসেবে আসবে। প্রথম প্রশ্নটা হচ্ছে অ্যামিবিক আমাশয় কোন অণুজীবের কারণে হয়? খ, ব্যাকটেরিয়াকে আদিকোষী বলা হয় কেন? গ, উদ্দীপকের প্রথম অণুজীবটি উদ্ভিদের কোন কোন রোগ সৃষ্টি করে তা ব্যাখ্যা করো এবং উদ্দীপকের দ্বিতীয় অণুজীবটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো। উদ্দীপকের প্রথম অণুজীবটি হচ্ছে ভাইরাস এবং দ্বিতীয় অণুজীবটি হচ্ছে ব্যাকটেরিয়া। আশা করি তোমরা উত্তরটা অলরেডি বুঝতেই পেরেছো কীভাবে লিখতে হবে। তারপরেও তোমাদের জন্য আমি একটু করে বলছি। অ্যান্টামিবা আমাশয় কোন অণুজীবের কারণে হয়ে থাকে? অ্যান্টামিবা নামক এক ধরনের এককোষী প্রাণীর আক্রমণে অ্যামিবিক আমাশয় হয়ে থাকে। হ্যাঁ, আরও বিস্তারিত তোমরা লিখতে পারবে, তোমাদের মতো করে তোমরা উত্তরগুলোকে অবশ্যই সাজবে। আমি জাস্ট তোমাদেরকে এটা নমুনা হিসেবে প্রেরণ করেছি, নমুনা দেখাচ্ছি যে। এরপর আসছে ব্যাকটেরিয়াকে আদিকোষী বলা হয় কেন? আমরা জানি আদিকোষ বলতে কাদেরকে বোঝাই? যে সমস্ত কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় সেগুলো হচ্ছে তোমাদের আদিকোষ। তাহলে ব্যাকটেরিয়াকে আদিকোষী বলা হচ্ছে কেন? ব্যাকটেরিয়াকে নিশ্চয়ই নিউক্লিয়াসে সুগঠিত নয় বলে ব্যাকটেরিয়াকে আমরা কি বলতে পারছি? আদিকোষ বলতে পারছি। আচ্ছা, তারপরে আসছে উদ্দীপকের প্রথম অণুজীবটি উদ্ভিদের কোন কোন রোগ সৃষ্টি করে তা ব্যাখ্যা করো। প্রথম অণুজীবটি ছিল ভাইরাস, এবং যেহেতু ভাইরাসের যে রোগ সৃষ্টি করছে সেই রোগগুলো তোমরা অবশ্যই ভাইরাসের যে অংশটুকু আছে সেখান থেকে সেই রোগগুলো পেয়ে যাবে এবং সেগুলো অবশ্যই ব্যাখ্যা করবে। তারপরে ঘ নাম্বারটি হচ্ছে দ্বিতীয় অণুজীবটির অর্থনৈতিক গুরুত্ব। দ্বিতীয় অণুজীবটি ছিল ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে, সেটিকে তোমরা তোমাদের মতো করে সেটা তোমরা খাতায় লিখবে। এরপরে আসছে ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন? সেটাও তোমাদের অধ্যায় সংশ্লিষ্ট বইয়ে পার্ট 1 এবং 2-এর ভিতরে প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। তারপরে 2 নম্বর ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন? সেটিও কিন্তু পার্ট 3 এবং 4-এর ভিতরে দেওয়া আছে। হয়তো তোমরা বলতে পারবে যে টিচার 5, 3, 4, 1, 2, 3, 4 এভাবে করে আমাদেরকে বলে দিয়েছে, উত্তরটা বলে দেয়নি। আমি এখানে আসলে তোমাদেরকে শুধুমাত্র উত্তরগুলো কোথা থেকে হতে পারে সেই উত্তরগুলো তোমাদেরকে একটু বলে দিয়েছি। এখানে যেহেতু তোমাদের শিক্ষণফল যাচাই করছে, সে কারণে আমরা তোমাদেরকে সবগুলো প্রশ্ন উত্তর দিতে পারছি না। জাস্ট তোমাদের অ্যাসাইনমেন্ট ভীতি দূর করার জন্যই কিন্তু এই জিনিসটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপরে সপ্তম শ্রেণী বিজ্ঞান তোমরা বুঝতে পেরেছো কীভাবে লিখবে। অষ্টম শ্রেণীতে বিজ্ঞানে চলে যাচ্ছি। অষ্টম শ্রেণীর বিজ্ঞানের ক্ষেত্রে অষ্টম শ্রেণী তোমরা যেহেতু জেএসসি পরীক্ষা অংশগ্রহণ করার কথা ছিল, জেএসসি পরীক্ষাটা অংশগ্রহণ করতে পারোনি, তারপরেও তোমাদেরকে একটা মূল্যায়ন করা হচ্ছে। এমনও হতে পারে যে তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলোকে সুন্দর করে সাজিয়ে লিখবে এবং তোমাদের এই মূল্যায়ন খাতাগুলো হয়তো এটা বোর্ডেও জমা হতে পারে এবং হয়তো এই খাতাগুলো বোর্ড কর্তৃকও মূল্যায়ন হতে পারে, যেহেতু তোমরা জেএসসি পরীক্ষার্থী ছিলে। সে কারণে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে একটু বিশেষ নজরদারি করতে হবে। হাতের লেখা সুন্দর হতে হবে, তারপরে প্রশ্ন উত্তর সাবলীল হতে হবে, যুক্তিসঙ্গত হতে হবে এবং যাই লিখো না কেন অবশ্যই সেটা পাঠ্যসূচির আওতাভুক্ত থাকতে হবে। তোমাদের জন্য যে সিলেবাসটা সাজিয়েছি সেক্ষেত্রে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এই 3টি অধ্যায় নিয়ে তোমাদের প্রথম অ্যাসাইনমেন্টটা সাজানো হয়েছে। আমি একটু প্রশ্নটা পড়ছি। এখানে একটা উদ্দীপক দিয়েছে, সেই উদ্দীপকে নিশিতাদের বাগানে পেয়ারা গাছে পানি দিতে গিয়ে দেখলো ছোট পেয়ারা গাছটি 6 মাসে অনেক লম্বা হয়েছে। সে তার মায়ের কাছে জানলো কোষ বিভাজনের কারণে এমন হয়েছে। পরে মা গাছটিতে কিছু জৈব সার প্রয়োগ করলেন। মেয়ে মাকে জিজ্ঞেস করলো, মা তুমি মাটিতে সার দিচ্ছ
কিন্তু তা পাতায় পৌঁছাবে কী করে? মা জানালেন এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কিন্তু যেহেতু ষষ্ঠ সপ্তম পার করে এসছো, তোমাদেরকে জ্ঞান অনুধাবন বোঝানোর তেমন কিছু নেই। তোমরা অলরেডি আগে থেকে প্রসেসিংগুলোতে জেনে এসছো, লিখে এসছো খাতায়। এই উদ্দীপকের আলোকে যে প্রশ্ন উত্তরগুলো এসছে, সেটা প্রথম প্রশ্ন ক হচ্ছে কোষ বিভাজন কাকে বলে? মিউসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন, ব্যাখ্যা করো। তারপরে গ নাম্বার হচ্ছে উদ্দীপক উল্লিখিত বিভাজন প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী ধাপটি উদ্ভিদের বৃদ্ধিতে কিভাবে ভূমিকা এবং ব্যাখ্যা করো। তারপর হচ্ছে মায়ের উত্তরে বলা বিশেষ প্রক্রিয়াটির গুরুত্ব উদ্ভিদের জীবনে কতখানি তা বিশ্লেষণ করো। তোমরা বুঝতে পারছো, চারটি প্রশ্ন একটা জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন। আসো এবার দেখি আমরা উত্তরগুলোকে আমরা কীভাবে আসলে সাজাতে পারি। প্রথম প্রশ্নটা ছিল কোষ বিভাজন কাকে বলে। খুব সুন্দর করে কোষ বিভাজনের সংজ্ঞা তোমাদের বইতে দেওয়া আছে, সেখান থেকে সংজ্ঞাটি উল্লেখ করবে। এরপরে প্রশ্নটা ছিল যে মিউসিস কোষ বিভাজনকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়। অবশ্যই আমরা মাইটোসিস মিউসিসের বৈশিষ্ট্যগুলো বইতে উল্লেখ করা আছে, সেখানে সে বৈশিষ্ট্যগুলো পড়লে বুঝতে পারবে যে কেন একে হ্রাসমূলক বিভাজন বলা হচ্ছে। তারপরে আসো পরবর্তী প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের উল্লিখিত বিভাজন প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী ধাপটি উদ্ভিদের বৃদ্ধিতে কিভাবে ভূমিকা রাখে। মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে ক্যারিওকাইনেসিস একটি ধাপ, সে ধাপে প্রোফেজ বিভাজন একটি আছে। প্রোফেজ ধাপটি ভালো করে তুমি যদি জানো, শিখে থাকো, তাহলে তুমি অবশ্যই সেটি উদ্ভিদের বৃদ্ধিতে কীভাবে ভূমিকা রাখে সেটা তুমি উল্লেখ করতে পারবে, অবশ্যই জানবেও, মানে খাতায় লিখতে পারবে। এরপরেটা আসছে মায়ের উত্তরে বলা বিশেষ প্রক্রিয়াটির গুরুত্ব উদ্ভিদের জীবনে কতখানি তা বিশ্লেষণ করো। মায়ের উক্তিতে ছিল যে এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে কোন প্রক্রিয়ার মাধ্যমে? আমরা জানি যে তোমার তৃতীয় অধ্যায়টি ছিল ব্যাপন, অভিস্রবণ এবং প্রচ্ছদন। এই তিনটি কিন্তু একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ তার মূলের সাহায্যে মাটি থেকে পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে। এই শোষণ প্রক্রিয়াটি ব্যাখ্যা অবশ্যই তোমরা লিখতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের প্রশ্ন উত্তরগুলো কীভাবে সাজাবে। তারপরে আমি যাচ্ছি নবম শ্রেণীতে পদার্থবিজ্ঞান। নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান। তোমরা তো আরও ম্যাচিউর, তোমাদের অধ্যায় দিয়েছে গতি এবং বল, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়। সেখানে একটি উদ্দীপক দিয়েছে, সেই উদ্দীপকের আলোকে চারটি প্রশ্ন দিয়েছে। প্রথম প্রশ্নটি ছিল নিউটনের তৃতীয় সূত্রটি বিবৃত করো। বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন, ব্যাখ্যা করো। প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। ঘ উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করে কি, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করবে। আসো আমরা একটু উত্তরগুলো দেখি। প্রথম প্রশ্নটা ছিল নিউটনের তৃতীয় সূত্র। অবশ্যই নিউটনের তৃতীয় সূত্র, নিউটনের তিনটি সূত্র আছে, সেই তৃতীয় সূত্র থেকে তৃতীয় সূত্র দিয়ে তোমরা খাতায় উল্লেখ করবে। বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় কেন? আমরা জড়তার ব্যাখ্যা পড়েছি, স্থিতি জড়তা এবং গতি জড়তা। সেখানে গতি জড়তার আলোকে কিন্তু এটির ব্যাখ্যা দিতে হবে। গ নাম্বার ছিল প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় করে। এটা অবশ্যই প্রয়োগমূলক একটা প্রশ্ন। এখানে গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। সূত্র বসিয়ে তোমরা গাণিতিক সমস্যার সমাধানটি করবে। সূত্রগুলো অবশ্যই বইতে আছে, তোমরা জানো। যেহেতু বলের মান বের করতে বলছে, F=ma দিয়ে অঙ্কটা সমাধান করতে হবে। এরপরে বলেছে উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করে কি। আসলে করে কি না সেটা আমরা গাণিতিক ব্যাখ্যার মধ্য দিয়ে বুঝতে পারবো। আমরা জানি ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটি ছিল যে আদি ভরবেগ অর্থাৎ
পূর্বের এবং পরের ভার্বের উভয় কী থাকবে? সমান থাকবে। যদি তাই হয়ে যায় পেয়ে থাকি তাহলে বুঝতে পারবো অবশ্যই সমর্থন করছে। সেটিও গাণিতিক ব্যাখ্যার মধ্য দিয়ে তোমরা উল্লেখ করতে পারবে। যাই হোক, তোমরা বুঝতে পেরেছ পদার্থবিজ্ঞানের প্রশ্নগুলো কীভাবে আনসার করবে। এরপরে চলে যাচ্ছি আমি নবম শ্রেণীর বিজ্ঞান। নবম শ্রেণীর বিজ্ঞানে যে অধ্যায়টি নিয়েছে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায়টি ছিল উন্নততর জীবনধারা, দ্বিতীয় অধ্যায় হচ্ছে জীবনের জন্য পানি। এই দুটো অধ্যায় অবশ্যই তোমরা খুব ভালো করে পড়েছ এবং খুব মজার দুটো অধ্যায়। একটা উদ্দীপক দিয়েছে, খোকন একজন দক্ষ ও অত্যন্ত পরিশ্রমী ফুটবল খেলোয়াড়। তার ওজন 68 কেজি এবং উচ্চতা 170 সেন্টিমিটার। সে আলু, বাদাম, ডিমের কুসুম খেতে পছন্দ করে, শাকসবজি, ফলমূল, মাছ, মাংস খেতে পছন্দ করে না। সে উদ্দীপকের আলোকে কিন্তু কিছু প্রশ্ন দিয়েছে। স্ফুটনাঙ্ক কাকে বলে? তোমরা অবশ্যই জানো স্ফুটনাঙ্ক কাকে বলে। আমি উত্তরে চলে যাচ্ছি, কিভাবে আমাদের উত্তরটা সাজাতে হবে। যেহেতু প্রথম প্রশ্নটা ছিল স্ফুটনাঙ্ক কাকে বলে, এটা একটি সংজ্ঞা, অবশ্যই সে সংজ্ঞাটি তোমরা উল্লেখ করবে। তারপরে প্রশ্নটা ছিল কই মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন, কেন ব্যাখ্যা করো। সুন্দর করে পানিতে দ্রবীভূত অক্সিজেন আমাদের মাছের জন্য বা যে কোনো কিছুর ক্ষেত্রে কীভাবে গুরুত্বপূর্ণ সেটি কিন্তু পাঠের মধ্যে অবশ্যই আছে। তোমরা সে পাঠটি একটু পড়লে বুঝতে পারবে কী লিখতে হবে। তারপরে দিয়েছে খোকনের BMI নির্ণয় করো। আমরা জানি BMI নির্ণয়ের ক্ষেত্রে একটি সূত্র আছে। সে সূত্রতে আমরা সে মানগুলো বসিয়ে দিয়ে, মানগুলো উদ্দীপকে দেওয়া আছে, বসিয়ে আমরা তার BMIটা বের করতে পারবো। তারপরে ঘ নাম্বার প্রশ্নটা সাজিয়েছে, উদ্দীপকে পছন্দনীয় ও অপছন্দনীয় খাবারগুলো খোকনের শারীরিক দক্ষতা অটুট রাখতে কী ধরনের ভূমিকা পালন করবে বিশ্লেষণ করো। আমরা সুষম খাদ্য খেয়ে থাকি। সুষম খাদ্য পিরামিড সম্পর্কে জেনেছি এবং কিভাবে আমরা উপযুক্ত খাদ্য নির্বাচন করতে পারি এবং সেটি আমাদের জন্য কতটুকু ভালো বা মন্দ হবে বা উপকারিতা অপকারিতা কী সেটির আলোকে কিন্তু এটি ব্যাখ্যা তোমাকে দিতে হবে। আশা করি বিজ্ঞান নিয়ে যে আলোচনাটা করেছি, অর্থাৎ যেভাবে তোমাদের উত্তরগুলো সাজাতে হবে, একটু প্রাথমিক ধারণা দিয়েছে, তোমরা বুঝতে পেরেছ। এবং আবারও পরিশেষে আমি তোমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি যে যাই লেখো না কেন, যে তথ্যগুলো দিবে অবশ্যই যেন নির্ভুল হয় এবং যুক্তিসঙ্গত হতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে এবং যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হচ্ছে সে গভীরতাটার দিকে অবশ্যই তোমরা খেয়াল রাখবে। তবে আমরা তোমাদেরকে উত্তম, অতি উত্তম, সাধারণ এভাবে মূল্যায়ন করতে পারবো। যদি কোনো কিছু জানার থেকে থাকে আমার থেকে, আমি চেষ্টা করব তোমাদের সব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাচ্ছি। যে কোনো প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দেব যদি তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও যে তোমাদের আসলে কোথায় কোথায় অসুবিধাগুলো হচ্ছে। চেষ্টা করব তোমাদের সব প্রশ্নগুলোর উত্তর দিতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবে, যেন তোমার বন্ধুরা যেন এই অ্যাসাইনমেন্টের ভীতিটা দূর করে তারা যেন সুন্দর করে সহজে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের অ্যাসাইনমেন্টটা লিখে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে সে অ্যাসাইনমেন্টটি জমা দিতে পারে এবং তাদের যে অর্জিত শিখন ফলে সঠিক এবং যথাযথ মূল্যায়ন করতে পারে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। ভালো থেকো।